সুতরাং এই যে আমাদের মধ্যে একটু বিভেদ, এই রাজনৈতিক দলগুলি যে এখন কেউ পিআর চাচ্ছে, কেউ গণভোট চাচ্ছে, এই সুযোগটা আওয়ামী লীগ নিতে চায়। আমাদের মনে হয় রাজনৈতিক দলগুলি এই ক্ষেত্রে একটু খুব কেয়ারফুল হওয়া উচিত। এই ক্রাইসিস মুহূর্তে, বিশেষ করে একটা ফ্যাসিস্ট বিদায়ের পর আগামী দিনে আমাদের মূল চ্যালেঞ্জ হলো গণতন্ত্রের পথে আমাদের যাত্রাটা সমাপ্ত করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও দেশে ফিরে আসতে পারে নাই। 237টি আসনে নমিনেশন দেওয়া হয়েছে। আপনি বিদ্রোহ কয়টা হয়েছে? সর্বোচ্চ 4 থেকে 5টা। আমরা চিটাগাংয়ে একটু দেখেছি, কুমিল্লা একটা দেখেছি। বিএনপি যদি এককভাবেও জনরায় নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার সুযোগ পায়, বিএনপি এককভাবে গভর্নমেন্ট করবে না, সেটা ন্যাশনাল কনসেনসাস গভর্নমেন্ট করবে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সোজা সাপটায়। আমি নূরে আলম আছি আপনাদের সাথে। চলমান রাজনীতি সহ নানা বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন পটুয়াখালী 4 আসনের বিএনপি সমর্থিত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি মোশাররফ হোসেনের কাছে। মোশাররফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমেই যে বিষয়টি জানতে চাচ্ছি, 237 আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। আমরা দেখছি যে বেশ কয়েক জায়গায় প্রার্থিতা নিয়ে বিক্ষোভ সমাবেশ হচ্ছে, যদিও বা প্রার্থিতা ঘোষণার আগে স্ট্রিক্টলি দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল মনোনীত যারা প্রার্থী রয়েছে তাদেরকেই সমর্থন দিতে হবে। তারপর আমরা বেশ কয়েক জায়গায় দেখছি যে আপনার নানা বিক্ষোভ সমাবেশ হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে এটার প্রভাব? ধন্যবাদ আপনাকে। আসলে দেখবেন বিএনপি একটি বিশাল দল, এক একটা আসনে যোগ্যতর প্রার্থী আছে একাধিক। আপনার যদি একটা উদাহরণ আপনাকে আমি দিই, 2018 নির্বাচন আপনার মনে আছে, আমরা 3-4জন করে নমিনেশন দিয়েছিলাম এক একটা আসনে। কারণ ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে কাউকে মামলা, কাউকে নমিনেশন নানা কারণে বাতিল করে দেওয়ার একটা প্রবণতা ছিল, এবং যেটা আমরা তো ওই সময় লক্ষ্য করেছি। কিন্তু এবার দেখবেন যে আমরা কিন্তু ইতিমধ্যে, আমারও যেটা মনে হয়েছে যে 237 আসনে যে নমিনেশনটা ঘোষণা করা হয়েছে, আমি মনে করি বিএনপির, আমি নিজেই এই নির্বাচন সহ 3টা নির্বাচনে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি, আমার মনে হয়েছে যে কোনো সময়ের চেয়ে অত্যন্ত সুচিন্তিত মতামতের ভিত্তিতে নমিনেশন দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তারপরেও আপনি দেখবেন যে এই দলের মতো অনেকের নানা কন্ট্রিবিউশন আছে। কেউ আওয়ামী লীগের এই 15 বছরের দীর্ঘদিন জেল কেটেছে, বাড়ি যেতে পারে না, এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে তার জীবন জেলে কেটেছে। সুতরাং সবার একটা প্রত্যাশা যে তাকে দল দায়িত্ব দেবেন, কিন্তু আপনাকে তো এই জিনিসটা স্বীকার করতে হবে যে একটা আসনে আমি একজনকে মনোনয়ন দিতে পারবো, আমি তো একাধিক দিতে পারবো না। সুতরাং সীমাবদ্ধতা সত্য, এটা আমাদেরকে মেনে নিতে হচ্ছে। এবং আমি আহ্বান জানাবো এবং অনুরোধ জানাবো, যারা 2-1 জায়গায় বিক্ষোভ হচ্ছে, এরা দলের সিদ্ধান্তকে মেনে নেওয়া। কারণ আপনাকে দল যদি মনে করে, আপনার একটা লোককে যে কোনোভাবে মূল্যায়ন করতে পারে একজন নেতাকে, সেটা দলের অভ্যন্তরীণ পদায়নের মাধ্যমে, অথবা আগামী নির্বাচনে যদি আমরা ইনশাল্লাহ জনগণ আমাদের পক্ষে যদি রায় দেয়, তাহলে দল যদি রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব পায়, নানা ক্ষেত্রে এক একজনকে পুরস্কৃত করা সেই সুযোগটি আছে। সুতরাং এই ক্রাইসিস মুহূর্তে, বিশেষ করে একটা ফ্যাসিস্ট বিদায়ের পর আগামী দিনে আমাদের মূল চ্যালেঞ্জ হলো গণতন্ত্রের পথে আমাদের যাত্রাটা সমাপ্ত করতে হবে। আর এই সমাপ্ত করার একটাই পথ, সেটা হলো একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের এই যাত্রাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তো আমার মনে হয় যে বিএনপি সেই কাজটা অত্যন্ত দক্ষতার সাথে করছে। আমাদের নেতাকর্মী যাদের মধ্যে অসন্তোষ, ক্ষোভ আছে, আমি সবার কাছে আমাদের আহ্বান থাকবে, দলের স্বার্থে, জাতির স্বার্থে এই ক্ষোভ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে নির্বাচনে অবতীর্ণ হওয়া। মাঠ পর্যায়ে অনেক জায়গায় বিএনপির তীব্র গ্রুপিং রয়েছে, এর প্রভাব কি ভোটের মাঠে পড়বে বলে মনে করেন? আসলে এইটা আপনি দেখবেন, দীর্ঘ 15টি বছর আমরা যে অত্যাচার নির্যাতন সহ্য করেছি, যেভাবে আমরা জেল খেটেছি, আমাদের পরিবার থেকে আমরা বিচ্ছিন্ন থেকেছি, আমার মনে হয় না যে এই গ্রুপিংয়ের কোনো প্রভাব রাজনীতিতে পড়বে বলে, নির্বাচনে পড়বে বলে আমার কাছে মনে হচ্ছে না। কারণ আমাদের সারভাইভ করা হলো সবচেয়ে বড় প্রশ্ন। আজকে দেখেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 6.5 বছর জেল খেটেছে একটা মিথ্যা মামলায়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও দেশে ফিরে আসতে পারে নাই। আমাদের অসংখ্য নেতা কর্মীরা এখনও গুম অবস্থায় আছে। আমাদের বিরুদ্ধে প্রায় 1,60,000 মামলা, যার আসামি সংখ্যা প্রায় 60 লক্ষ। তো এত বড় একটা নির্যাতিত রাজনৈতিক দলের নেতাকর্মীরা আগামী দিনে নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে, তার সহযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করবে এবং বাংলাদেশকে একটা গণতন্ত্র উপহার দেবে, এইটাই তো আমরা প্রত্যাশা করি। কিন্তু মাঠ পর্যায়ে তো ভাই যেটি হচ্ছে, বিভিন্ন জায়গায় সংঘর্ষে লিপ্ত হচ্ছে। আমি যদি এই মনোনয়ন দেওয়ার পরের পরিসংখ্যানটা বলি, একদিন আগের পরিসংখ্যান, যে সব মিলিয়ে 30 জন বিএনপি কর্মী আহত হয়েছে নিজেদের মধ্যে অন্তর্কোন্দলে, এবং বিভিন্ন একজন নিহতও হয়েছেন, বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। তো কিভাবে, মানে এইটা এখনো নিয়ন্ত্রণ
কেন করা যাচ্ছে না বলে আপনার কাছে মনে হয়? এবং নির্বাচনকে সামনে রেখে অনেকে আশঙ্কা করছেন যে এই যে সংঘর্ষ এগুলো আরো বাড়তে পারে। না, এটা বাড়ার কারণে আপনি দেখেন ওভারঅল না, আপনার কথা, আপনার যে পরিসংখ্যান অনুসারে আমি বলতে চাচ্ছি, আপনি দেখবেন 237টি আসনে নমিনেশন দেওয়া হয়েছে। আপনি বিদ্রোহ কয়টা হয়েছে? এই যে অসন্তোষটা কয়টা আসনে? সর্বোচ্চ 4 থেকে 5টা। আমরা চিটাগাংয়ে একটু দেখেছি, কুমিল্লা একটা দেখেছি। এর বাইরে খুব ব্যাপকভাবে তো কোথাও হচ্ছে বলে আমার কাছে দৃশ্যমান হচ্ছে না। আর আপনি বললেন অভ্যন্তরীণ দ্বন্দ্ব, এটা শুধু নির্বাচন না, ব্যক্তিগত কারণে নেতৃত্বের প্রতিযোগিতা নানা ক্ষেত্রে হতে পারে। অনেক সময় ব্যক্তিগত রেষারেষিটাও রাজনৈতিকভাবে আপনাকে এটা কালার দেওয়া হয়। সুতরাং আমি মনে করি একটি দল যে ধরনের সুশৃঙ্খলভাবে থাকা উচিত, বিএনপি অনেকটা সেভাবে আছে। এই 2-4টি ঘটনা যা ঘটছে এটাকে আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাই। এটাকে সামগ্রিক দলের রাজনীতির ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করবে, এইটা আমাদের কাছে মনে হচ্ছে না। একটু ভিন্ন প্রসঙ্গে আসি, অনেক প্রশ্ন আছে আপনার কাছে, যেটি হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির যে সভা হয়েছে, সেই সভায় সিদ্ধান্ত হয়েছে যে জুলাই জাতীয় সনদের বাইরে গিয়ে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে তার সব দায় দায়িত্ব সরকারের উপরেই বর্তাবে। সনদে স্বাক্ষরকারী কোনো রাজনৈতিক দলের পক্ষে তখন সেই সিদ্ধান্ত মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। জুলাই সনদ নিয়ে তো আসলে রাজনৈতিক দলগুলো সমঝোতায় আসতে পারছে না, এই ক্ষেত্রে সরকার কি ভূমিকা রাখতে পারে? না, আপনাকে একটা কথা বলি, আমি মনে করি আপনি যদি বাংলাদেশের ইতিহাসটা দেখেন, এর আগে আমাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনের জন্য কিন্তু আমরা বাইরের লোক হায়ার করেছিলাম। আপনার মনে আছে 2014-তে নির্বাচন নিয়ে যখন একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল, তখন কমনওয়েলথের মহাসচিব লিলিয়ান এসেছিল, আপনার মনে আছে? উনি কিন্তু সংকট সমাধান দিতে পারেনি। তারপর 2018 নির্বাচনে আপনি দেখলাম জাতিসংঘ আন্ডার সেক্রেটারি তারাঙ্ক এসেছিলেন, পারে নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা নিজেদের সমস্যার সমাধানের জন্য আমরা দীর্ঘ 6 মাস আলোচনা করে 84টি বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি। আমি মনে করি ইট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর ইন্টারনাল পলিটিক্স, বিরাট একটা অর্জন। কারণ আপনি দেখবেন এই ঐক্যমত কমিশনে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে, এগুলি আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে আগামী দিনে একটি ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে, এবং যেটা আমরা মনে করি গণতন্ত্রের ভিতকে আগামী দিনে খুব সুদৃঢ় করবে। বাস্তবায়ন পদ্ধতি নিয়ে যে সংকট, বাস্তবায়ন পদ্ধতি আপনাকে এটা আপনি অলরেডি দেখবেন ঐক্যমত কমিশনের জাতির সামনে, এবং আমাদের জাতির বিবেক যেটা জাতীয় সংসদ, সেই সংসদ দক্ষিণ প্লাজায় সকল রাজনৈতিক দলগুলি জাতির সামনে দাঁড়িয়ে 6টি বিষয়ে তারা, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, 6টি বিষয়ে একটি ঐক্যমত দলিলে তারা স্বাক্ষর করেছে। তো যেই রাজনৈতিক দলগুলি জাতির সামনে ওয়াদা করেছে, কমিটমেন্ট করেছে, সেই জায়গা থেকে সরে যাওয়ার কি কোনো সুযোগ সেই রাজনৈতিক দলগুলির আছে? আমার মনে আছে না। আপনি যদি আমি 2-4টি পয়েন্ট যদি আপনি বলি, আমরা এইগুলি অবশ্যই এই ঐক্যমত কমিশনের এই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। এইটা নিয়ে আমরা কখনো আদালতে প্রশ্ন তুলব না, এটাকে আমরা সংবিধানে অন্তর্ভুক্ত করব। এই যে বিষয়গুলি আমি মনে করি এটাকে যুগান্তকারী একটি পদক্ষেপ, এবং এইটা আমার মনে হয় বাস্তবায়ন করা ছাড়া রাজনৈতিক দলগুলির কোনো বিকল্প নেই। আরেকটি জিনিস দেখেন, আমাদের কাঠামোগত কত পরিবর্তন হয়েছে। আপনি দেখেন যে আমাদের দেশের মূল সংকটটা কি? ইলেকশন প্রসেস, যে আমরা কোন পদ্ধতিতে ইলেকশন করবো, এটা নিয়ে বিরাট দ্বন্দ্ব। কারণ আমরা দেখেছি দলীয় সরকারের অধীনে কখনো অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এটা দলীয় একটি প্রভাব বিস্তার করে, প্রশাসন ওই সরকারের পক্ষে বা ওই দলের পক্ষে কাজ করে। আমরা কিন্তু আমি মনে করি এটা ইজ দ্য সিগনিফিক্যান্ট ডিসিশন আমার মনে বাংলাদেশের ইতিহাসে, যে আমরা বলেছি আগামী দিনে সকল নির্বাচন কেয়ারটেকার সরকারের মধ্যে হবে। অর্থাৎ কেয়ারটেকার সরকারের অধীনে যদি আপনার নির্বাচনটা হয়, তাহলে আপনার কিন্তু কোনো দল কিন্তু ক্ষমতায় থেকে ইলেকশন করতে পারবে না। অর্থাৎ নির্দিষ্ট 5 বছর পূর্ণ হলে তাকে কিন্তু ক্ষমতা হস্তান্তর করতে হবে, এবং ওই 3 মাস বলেন, ওই 3 মাস কিন্তু জনগণ এখানে রাজা থাকবে, সার্বভৌম। আমরা যে কথাটা বলি, দেশ একটা জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী। আমরা বলি না প্রায় রাজনীতিতে জনগণই সকল ক্ষমতার উৎস দেখাবার সুযোগটা কোথায়, সিস্টেমটা কোথায়? সিস্টেমটা হলো ভোটের মাধ্যমে। এক, তারপর আপনি দেখেন এখানে আরও কিছু মৌলিক বেশ কিছু পরিবর্তন ঘটেছে। আপনি দেখবেন যে আমাদের এখানে নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে বলা হয় সরকার সবসময় তার নিজের ইচ্ছা মতো লোক করে। এবার আমরা কী সিদ্ধান্ত নিয়েছি? এবার ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত নিয়েছে যে স্পিকারের নেতৃত্বে একটি কমিটি হবে। সেই কমিটির প্রধানমন্ত্রী, অপোনেন্ট লিডার, আপনার ডেপুটি স্পিকার, এবং তৃতীয় যে বৃহত্তর রাজনৈতিক দল যেসব পার্লামেন্টে থাকবে তারা। অর্থাৎ একটা সার্বজনীন কমিটির মাধ্যমে কে নির্বাচন কমিশন বা অন্যান্য কমিশনে নিযুক্ত, সেটা আমরা নির্ধারণ করেছি। আমরা দেখি যে বিচার বিভাগকে ম্যানিপুলেট করা হয়, দলীয়করণ করেন। এবার কি বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের সর্বজ্যেষ্ঠ যিনি, উনি বিচারপতি হবেন। বিএনপি সেখানে একটু অ্যাড করেছেন,
সেখানে বলেছে দুজনকে রাখেন, যদি কোনো কারণে যিনি একজনকে নিয়ে কোনো বিতর্ক থাকে, তার কমিটমেন্ট নিয়ে যদি কারো সন্দেহ থাকে, অথবা সে যদি কোনো ডিগনিটির পরিচয় দিতে ব্যর্থ হয়ে থাকে, তাহলে আমরা দ্বিতীয় চয়েসটাকেও জন্য নিতে পারি, মানে মোটামুটি একটা জায়গাকে। তারপর দেখবেন আরেকটা বিরাট ব্যাপার, আপনি আওয়ামী লীগের আমলে একটা কথা নিচ্ছি, আপনার মনে পড়ে, আপনার খেয়াল আছে কিনা, আওয়ামী লীগের নেতারা এরকম আপনার টক শোতে বলতো যে শেখ হাসিনা ছাড়া তো বাংলাদেশের নেতা নাই, হুইজ দ্য নেক্সট, আপনার কথাটা নিশ্চয় মনে থাকে যে হাসিনা চলে গেলে বাংলাদেশ চলবে না। অর্থাৎ 3 বারের প্রধানমন্ত্রী, 4 বারের প্রধানমন্ত্রী একটা বিশেষণ লাগিয়ে তাকে মানে একটা শক্তিশালী করার একটা অপপ্রচেষ্টা ছিল। এখন কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়ে না হয়েছে ঐক্যমত্য কমিশনে, একজন নেতা জীবদ্দশায় 10 বছরের বেশি উনি প্রধানমন্ত্রী হতে পারবেন, অর্থাৎ আপনার আমি লিমিট করে দিয়েছি, কিন্তু এর বেশি যেতে পারবে না। তারপর দেখেন পার্লামেন্টটাকে অনেকটা রাবার স্ট্যাম্প, আমরা প্রায় দেখি এটা নিয়ে কিন্তু গ্রামগঞ্জে আপনি যাবেন হাসাহাসি করে মানুষ, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এবার আমরা কিন্তু আর্টিকেলস, এইটার জন্য মূল প্রতিবন্ধকতা ছিল আর্টিকেল 70, সেটাকে কিন্তু সংশোধন করা হয়েছে। বলা হচ্ছে যে আপনি শুধু যা অর্থ বিল এবং ওই যে ন্যাশনাল সিকিউরিটির বাইরে আপনি যে কোনো বিষয়ে সমালোচনা করতে, ভোট দিতে পারবেন, সমালোচনা করতে পারবেন। অর্থাৎ আপনার যে একটা শৃঙ্খলিত পার্লামেন্ট সদস্যরা ছিল সেটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তো এইটা তো গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে এগুলি আমি মনে করি খুব ইতিবাচক ভূমিকা পালন করবে। এক, তারপর আপনি দেখবেন আমরা বলেছি যে এমপিরা সাধারণত নমিনেশনের বাইরে কেউ সংসদে যাওয়ার কোনো সুযোগ থাকে না, কারণ পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এটাই তো ধর্ম হওয়া উচিত। আমরা বলেছি না, আমাদের আপার হাউস তৈরি হবে, অর্থাৎ এই সমাজে যারা বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রেখে জাতিকে এই পর্যায়ে নিয়ে এসেছে, অর্থাৎ কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত লোকজন, শিক্ষক, এরা যাতে পার্লামেন্টে গিয়ে পার্লামেন্টকে রিচ করতে পারে, কন্ট্রিবিউট করতে পারে, তার জন্য আমরা আপার হাউসের একটা প্রস্তাব করেছি। তা সামগ্রিকভাবে যদি আপনি দেখেন তাহলে, এবং আরেকটা দেখেন বিএনপির ক্ষেত্রে কিন্তু আরেকটা যুগান্তরকারী একটা ঘোষণা দেওয়া হয়েছে, যদিও এটা ঐক্যমত্য কমিশনের বিষয় না। সেটা হলো বিএনপি যদি এককভাবেও জনরায় নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার সুযোগ পায়, বিএনপি এককভাবে গভর্নমেন্ট করবে না, সেটা ন্যাশনাল কনসেনসাস গভর্নমেন্ট করবে। আমি মনে করি ইট ইজ দ্য ট্রিমেন্ডাস স্টেপ আমাদের জাতির জন্য, এবং এইটা আগামী দিনে আমাদের গণতান্ত্রিক ভিত্তিটাকে শুধু সুদৃঢ় করবে না, বরং একটা স্থায়ী সংকট সমাধানের পথটাকে আমি মনে করি সুগম করবে। 5 দফা দাবিতে রাজধানীর পল্টনে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ 8 দলের নেতাকর্মীরা। এখন এটি নিয়ে আসলে অনেকেই শঙ্কায় আছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতবিরোধ দেখা যাচ্ছে তাতে নির্বাচন নিয়ে না আবার শঙ্কা তৈরি হয়েছে। আপনাদের কাছে কি মনে হয় যে এই কর্মসূচি? না, এইটা হলো কি, আসলে দেখবেন আপনি যদি বাংলাদেশ জামাতে ইসলামের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটা দেখেন, ইতিহাসটা দেখেন, না হিস্ট্রিটা আপনি দেখেন, সেটা দেখবেন যে আপনার যখন 47 সালে যখন পাকিস্তান থেকে বিভক্ত হয়েছিল, তখন কিন্তু জামাত চায় নাই যে পাকিস্তান বা ভারত বিভক্ত হোক, তারা বিরোধিতা করেছিল। 71-এর মহান মুক্তিযুদ্ধ দেখেন, জামাত কিন্তু বিরোধিতা করেছিল। আজকে যখন আমরা একটা গণতান্ত্রিক রূপান্তর হতে চলেছে আমাদের, মানে হাসিনা তো সব ডিস্ট্রয় করে দিয়েছে, এই যে একটা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আপনাকে একটা ইমারত তৈরি করা কিন্তু খুব কঠিন কাজ। সেই কাজটা যখন আমরা সবাই মিলে করতে যাচ্ছি, তখন জামাত কিন্তু নানা, কখনো পিআর, কখনো গণভোট, কখনো রাজনৈতিক দলগুলিকে ট্যাগ লাগিয়ে কাউকে সন্ত্রাসী, কাউকে চাঁদাবাজ বলে অবহিত করে একটা, এই যে জুলাইয়ের যে মূল স্পিরিটটা ছিল ঐক্যবদ্ধতা রাজনৈতিক প্ল্যাটফর্ম, সেইটাকে কিন্তু তারা বিভেদ তৈরি করতে চাচ্ছে। এখন আপনি দেখেন তাদের বক্তব্য কি, গণভোট দিতে হবে জুলাইয়ের আগে, তো জুলাই এই নির্বাচনের আগে, মানে সংসদ নির্বাচনের আগে। এখন আমাদের দেশে যে আর্থসামাজিক অবস্থা এবং রাজনৈতিক যে সিচুয়েশনটা আপনি দেখেন, এখন আইন শৃঙ্খলাকে আমরা কাঙ্ক্ষিত উন্নত করতে পারি নাই। এখনও এই গভর্নমেন্টের অ্যাডভাইজারি কাউন্সিল খুব দক্ষতার পরিচয় দিতে পারে নাই। একটা নির্বাচন আয়োজন করতে গিয়ে তারা হিমশিম খেয়ে যাচ্ছে। তা আপনার যদি এখন আর নভেম্বর মাস চলে, আপনি মিনিমাম যদি একটা গণভোট দেন, মিনিমাম আরও 1 মাস পর ডিসেম্বরে একটা নির্বাচন হয়, ফেব্রুয়ারিতে আরেকটা নির্বাচন, এই নির্বাচন করার মতো সক্ষমতা কি বাংলাদেশের মতো রাষ্ট্র এখন অর্জন করেছে? করে নাই। বরং এখানে একটা মারাত্মক রিস্ক ফ্যাক্টর আছে, সেটা আপনি বোঝেন কিনা। কারণ আপনি দেখেন যে পরাজিত ফ্যাসিস্ট শক্তিটা দেশ থেকে চলে গেছে, তারা কিন্তু নানা ন্যারেটিভ দিয়ে ইউনূস সরকারকে বিতর্কিত করতে চাচ্ছে। এক, বলছে বাংলাদেশে একটা মৌলবাদী শক্তি ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ দখল করেছে, শেখ হাসিনা কিন্তু প্রায় বলে। এক, আরেকটা বলছে যে আমরা আপনি দেখবেন শেখ হাসিনা কিছুদিন আগে একটা বক্তৃতা দিয়েছে যে আমরা কারণ এই নির্বাচন কিন্তু না ভোট আছে, আপনি দেখে খেয়াল করেছেন কিনা, আমরা না ভোট দিয়ে আমরা প্রমাণ করব যে এই সরকারের সাথে জনগণ নাই। আমরা তর্কের খাতিরে ধরি, আওয়ামী লীগের একটা তো পার্সেন্টেজ ভোট বাংলাদেশে আছে, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। তারা যদি নির্বাচনে না আসে, আমাদের দেশে আমরা অতীতের রেকর্ডে দেখেছি 20 থেকে 25% লোক ভোট কেন্দ্রে যায় না।
তা আওয়ামী লীগের যদি আপনি মিনিমাম 30% ধরেন, 25%, 55% আপনি কিন্তু অলরেডি থ্রেটের মধ্যে আছেন। কারণ বিলো 50 যদি আপনার ভোট কাস্টিং হয়, সেখানে হান আর নিয়ে কিন্তু আগামী দিনের রাজনীতিতে বিরাট একটা বিতর্ক থেকে যাবে। তা আমরা সচেতন মনে আমরা কি এই বিতর্কটা উস্কে দেবো না, বিতর্কটা জন্ম দিয়ে আগামী দিনে একটি রিস্ক ফ্যাক্টরের মধ্যে দিয়ে আমরা রাজনীতি পরিচালিত করব? এই জিনিসগুলিকে আমাদের মূল্যায়ন করতে হবে। এক, আরেকটি জিনিসটা হলো দেখবেন আমাদের আর্থিক অবস্থা এখন ভালো না। একটা নির্বাচন করতে মিনিমাম 3,000 কোটি টাকা আমাদের খরচ হবে। আমি ডিসেম্বরে 3,000 কোটি টাকা খরচ করলাম, আবার 1 মাস পর মানে জানুয়ারিতে আমার ফুল প্রচার চলবে, আমাকে আবার 3,000 টাকা আমাকে খরচ করতে হবে। আর কোনো কারণে যদি আপনার এই যে গণভোট যদি আর না দিকে ঝুঁকে যায়, তাহলে আগামী সকল প্রক্রিয়া তো আপনার প্রশ্নবোধক চিহ্ন হিসাবে দেখা দেবে। তখন এই সংকট আমরা মোকাবেলা কীভাবে? জামাত কি সেটা একটু চিন্তা করে না। কারণ আপনি বাংলাদেশে এখন পর্যন্ত ইতিহাসে 3টি হান্না ভোট হয়েছে, মানে এই গণভোট জামাকে যেটা বলি, সেটা হলো একটা হলো জিয়াউর রহমান সাহেব যখন 75 পর ক্ষমতায় এসেছিলেন, তখন উনি বলেছিলেন যে এই জিয়াউর রহমান সাহেবের এই কর্মসূচি আপনার সমর্থন করেন কিনা। এক, কিন্তু আপনার মনে আছে কিনা আমি জানি না, বা আপনি দেখেছেন কিনা, তখন কিন্তু জিয়াউর রহমান সাহেবের আমলে ব্যাপক পাবলিসিটি করা হয়েছে। তার 19 দফা কর্মসূচি কী হবে। আমার মনে আছে আমরা তখন ছোটো ছিলাম, হেলিকপ্টারে বসে লিফলেট ছাপানো হয়েছে। অর্থাৎ জনগণকে আপনি প্রস্তুত করেছেন এটা গণভোটের জন্য। এরশাদের আমলে আপনি দেখেছেন একইভাবে এরশাদের কর্মকাণ্ডকে সমর্থন করে কেনার গণভোট হয়েছিল। এবং 92-তে আপনার কনস্টিটিউশনাল গণভোট, অর্থাৎ দ্বাদশ সংসদ, আমরা যখন প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে আমরা পার্লামেন্টারি গভর্নমেন্ট ফিরে গেছি এবং বিচারপতি শাহাবুদ্দিনকে চিফ অ্যাডভাইজার থেকে তার প্রধান বিচারপতি ফিরিয়ে নেওয়া, এই নির্বাচনগুলি যদি আপনি দেখেন উপস্থিতির সংখ্যা খুব সন্তোষজনক ছিল না। কিন্তু সকল দল ঐক্যমত বলে সেদিন কিন্তু কোনো প্রশ্ন তোলে নাই। কিন্তু এখন তো আপনার একটা অপোনেন্ট পার্টি অলরেডি আওয়ামী লীগের মতো বিতাড়িত দলটা আছে। আপনি আগামী দিনে কেন তাদেরকে এই প্রশ্ন দিয়ে আগামী দিনের রাজনীতির মাঠ গরম করার সুযোগ দেবেন? তো সুতরাং আমার মনে হয় যে গণভোটের মতো এই জায়গায় না গিয়ে আমরা ফেব্রুয়ারিতে একই দিনে আমরা জাতীয় সংসদ নির্বাচন গণভোট আমরা করলে উপস্থিতির পরিমাণ যেমন বাড়বে, কারণ মানুষ ভোট দেওয়ার কিন্তু একটা আকাঙ্ক্ষা তৃষ্ণা মানুষের মধ্যে আছে। কারণ আপনি দেখেন আমাদের যেই তরুণটির বয়স, আমি জানি না আপনি ভোট দিতে পেরেছেন কিনা আজ পর্যন্ত, এখনো পারেননি। তো আমাদের কাছে হিসাব আছে 18 থেকে 35 বছর বয়সের যে তরুণটা এখনো পর্যন্ত ভোট দিতে পারে নাই। এই সংখ্যা মোর দ্যান টোটাল ভোটারের 40%। যদি আমরা মানে সংখ্যা দিয়ে করি মোর দ্যান 4 কোটির উপরে। তো এই যে বিরাট একটা জনসংখ্যা ভোট দিতে পারে নাই, এরা নিশ্চয়ই যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তখন ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা তৃষ্ণা তাদের মধ্যে আছে। তো আমরা মনে করি যে ভোটের উপস্থিতির পরিমাণটা খুবই বেড়ে যাবে, যেইটা জাতীয় সংসদ নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেবে এবং হানা ভোটের মধ্যে যে সংখ্যা আমাদের আছে সেই সংখ্যাটার ক্ষেত্রেও তাদের উপস্থিতি এটাকে একটা স্থায়ী সংকট সমাধানের জন্য পথ করে দেবে। যার জন্য আমার মনে হয় একই সাথে হওয়া উচিত। হ্যাঁ, অন্যান্য যে বিতর্কগুলি আছে আমার মনে হয়, কারণ আপনি যেই সিদ্ধান্তগুলি নেন এই সিদ্ধান্ত কিন্তু বাস্তবায়ন করবে নেক্সট পার্লামেন্ট। সুতরাং রাজনৈতিক দলগুলি, কোনো রাজনৈতিক দল, সেটা ইনক্লুডিং মাই পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি, তারাও যদি এই ঐক্যমত কমিশন থেকে সরে যায়, আমার মনে হয় আগামী দিনের রাজনীতিতে তারা বিরাট চ্যালেঞ্জের মুখে পড়বে, হুমকির মুখে পড়বে। এই রিস্কটা কোনো রাজনৈতিক দল নেবে বলে আমার কাছে মনে হচ্ছে না। জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বিএনপির নির্বাচনী জোট হওয়ার, বিএনপির সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী জোট হওয়ার একটা আলোচনা শোনা যাচ্ছে এবং জাতীয় নাগরিক পার্টির যারা শীর্ষ নেতা রয়েছেন তাদের অনেকের আসনেই বিএনপি থেকে কোনো প্রার্থী দেওয়া হয়নি এবং এই না হওয়ার কারণে এই আলোচনাটা আরও জোরালোভাবে হচ্ছে। যদিও বিএনপি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি, জাতীয় নাগরিক পার্টিও স্বীকার করেনি। আপনার কাছে কি মনে হয়? না, রাজনীতিতে তো আপনার আলোচনা আলোচনা আলোচনা, এর বিকল্প তো কোনো কিছুই নাই। সমঝোতা আমি মনে করি রাজনীতির একটা বেস্ট পলিসি। আপনি দেখবেন যদি রাজনৈতিক, আমি তো সবচেয়ে বেশি খুশি হতাম যে আপনার 5ই আগস্টের পর যদি রাজনৈতিক দলগুলি একটা ঐক্যমতের মাধ্যমে আগামী দিনে একটি গভর্নমেন্ট তৈরি করতে পারতেন, এটা সবচেয়ে কিন্তু টেকসই হতেন, সাস্টেনেবল হতেন। কিন্তু সেটা আমরা পারি না, এটা আমাদের ব্যর্থতা। তো সুতরাং তারপরও যদি ন্যূনতম আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যদি আমরা একটা গভর্নমেন্ট আগামী দিনে করতে পারি, আমার মনে ইট ইজ দ্য ভেরি বেটার ফর দ্য নেশন। আপনি তরুণদের কথা বলছিলেন, 4 কোটির মতো তরুণ ভোটার রয়েছে। এই তরুণদেরকে আপনাদের দলের প্রতি আকর্ষণ করার জন্য কি ব্যবস্থা নিচ্ছেন? আমি এই প্রশ্নটি করছি দুটি কারণে। এক হচ্ছে আপনি প্রার্থী নিজে, আবার আপনি বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। তো
আপনারা কি উদ্যোগ নিচ্ছেন যাতে করে তরুণরা আপনাদের দিকে আকৃষ্ট হবে? তরুণরা আকৃষ্ট হওয়ার একমাত্র কারণ আমরা দেখবেন আমরা জাতিটাকে একটা ঐক্যবদ্ধ আমরা জাতি হিসেবে গড়ে তুলতে চাই, যেটাকে আগামী তরুণরা কিন্তু এই আওয়ামী লীগের আমলে মারাত্মক একটা ঝুঁকির মধ্যে ছিল। তাদের নিরাপত্তার সংকট, ভোট না দেওয়ার যন্ত্রণা, কর্মসংস্থানের সংকট, নানা সংকটের কারণে তরুণরা কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কিন্তু বিএনপি দেখবেন এই তরুণ সমাজটাকে কেন্দ্র করে আগামী দিনে আমাদের রাজনীতিটাকে আবর্তিত হচ্ছে। এবং দেখবেন আমাদের এখন যিনি নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি বয়সেও কিন্তু একজন তরুণ। এবং আপনি দেখবেন এই তরুণদের জন্য আমরা দেখবেন সাংবিধানিক কিছু কনস্টিটিউশনাল যে চেঞ্জ আমরা আনতে চাচ্ছি, আমরা মনে করি এটা গণতন্ত্রকে একটা সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাবে। পাশাপাশি আমরা কিন্তু বেশ কিছু তরুণদের জন্য আমরা 31 দফা যদি আপনি যান, 31 দফা দেখবেন যে তরুণদের জন্য আমরা বেশ কিছু বিষয় আমরা অগ্রাধিকার দিয়েছি। একটা হলো এডুকেশন। আপনাকে তো মানে খুব কোয়ালিটি এডুকেশন আপনাকে দিতে হবে, যার জন্য আমরা এডুকেশনের ক্ষেত্রে কিন্তু দুটো পার্টের কথা আমরা বলেছি। একটা হলো নিড বেস এডুকেশন, অর্থাৎ যারা খুব ভালো মেধাবী না তাদের জন্য আমরা একটা ভোকেশনাল ট্রেনিং করে আমরা তাদেরকে একটা কর্মসংস্থান সৃষ্টি করা। আর যারা খুব মেধাবী তাদেরকে আমরা নলেজ বেস এডুকেশন আমরা দিতে চাই। শুধু আপনি দেখবেন এখন বাংলাদেশে যে শিক্ষা খাতে বাজেট হলো মাত্র 1.8%। আমরা বলেছি আগামী দিনে যদি বিএনপি ইনশাআল্লাহ রাষ্ট্রপ্রধান দায়িত্ব পায়, আমরা জিডিপির 5% আমরা শিক্ষা খেতে দেবো। আমার মনে হয় এটা খুব তারপর আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট বলেছে যে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমরা নতুন নতুন বিষয়ের উপর জোর দেবো। যেমন এই যে প্রচলিত যে এখন আপনার সিলেবাস আছে, এখানে আমরা বিভিন্ন এক্সপার্টিস বিষয় আমরা করব। মানে আপনার সঙ্গীত হতে পারে, ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেটা অন্য অন্য টেকনিক্যাল বিষয় হতে পারে, যাতে কর্মসংস্থান করে আমাদের তরুণরা আগামী দিনে জীবিকা নির্বাহ করতে পারে। অন্যদিকে আরেকটা দেখবেন, সবচেয়ে আমি তরুণদেরকে আরেকটা জিনিস দেখবেন, আমাদের তরুণরা উচ্চশিক্ষা নিয়ে বা লেখাপড়া করে চাকরির জন্য তারা কিন্তু রাস্তা রাস্তায় ঘোরে। তখন তাদের অভিভাবকদের উপর মানে ফ্যামিলির উপর কিন্তু একটা বার্ডেন হয়, কারণ আমাকে এমএ পাস করালো, তারপরও চাকরির জন্য আমাকে পয়সা দেবে, খরচ দেবে। আমরা বলেছি আগামীতে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, পাস করার পর আপনাকে 1 বছর পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে। এটা যদি আমি মনে করি খুব চমৎকার একটা উদ্যোগ, যেটা তরুণদের হতাশা থেকে দূর করে অনেকে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে একটা নতুন পথ যোগাবে। তারপর আরও বেশ কিছু মানে এটা শুধু তো তরুণদের সাথে কিন্তু আবার তার পরিবারও জড়িত। আজকে দেখবেন আমরা বলেছি যে আমাদের আগামী দিনে নারীদের ক্ষেত্রে বলেছি যে আমাদের দেখবেন যারা নারীরা থাকে তাদের অনেকে কর্মসংস্থান নাই, তারা ডিপেন্ড করে হাজব্যান্ডের উপর, ডিপেন্ড করে ছেলের উপর, ডিপেন্ড করে মা বাপের উপর। আমরা বলেছি যে কোনো ফ্যামিলিতে যিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ তার নামে একটা ফ্যামিলি কার্ড আমরা দেব। অর্থাৎ একটা তার যে ফ্যামিলিতে খরচ হয় তার একটা নির্দিষ্ট অঙ্কের টাকা আমরা সরকার থেকে তাদেরকে দেবো। এটা আমি মনে করি এগুলি খুবই চমৎকার। এর বাইরেও আপনি দেখবেন যে নারীর ক্ষমতায়নের জন্য আমরা যেটা নারীর সোশ্যাল সিকিউরিটি সার্কেল যেটাকে বলে, মানে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বলে, সেখানে আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা এগুলি আমরা বৃদ্ধি করার জন্য আমরা নানা পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। সুতরাং আমি মনে করি 31 দফা যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন হতে পারি, তরুণ থেকে শুরু করে সমাজের যে সর্বস্তরের লোকজন বিশেষভাবে উপকৃত হবে বলে আমরা এটা বিশ্বাস করি। আসলে ধীরে ধীরে রাজনৈতিক দলগুলোর পরিবর্তন আনা উচিত না। আপনাকে বলি, আমি আপনাকে খুব চমৎকার বিষয় উত্থাপন করেছেন। আপনি দেখেন রাজনৈতিক দলগুলি কি পরিবর্তন হয়নি? আগের রাজনীতি আপনি বিফোর 10 ইয়ার্স রাজনীতি দেখেন আর এখন রাজনীতি দেখেন, পরিবর্তন কি হয়নি? আগে আপনার হরতাল ছিল, এখন কি হরতাল আছে? এবং শুধু তাই না, আপনি বিএনপি যখন ক্ষমতায় ছিল, হরতাল যখন আমরা রাজনৈতিক আন্দোলনের কর্মসূচি এবং হরতাল কিন্তু আমরা পালন করতাম। কিন্তু আমরা একটা জিনিস কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন, যে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত হলো গার্মেন্টস শিল্প। আমরা বলেছিলাম গার্মেন্টস অল ইন্ডাস্ট্রি কিন্তু হরতালের বাইরে থাকবে। এটা কি রাজনীতির গুণগত মান পরিবর্তন আপনি বলবেন না? আপনি দেখবেন রাজনৈতিক দলগুলি কিন্তু এই দুর্ভোগ লাঘবের জন্য, কারণ জনগণ রাজনৈতিক দলগুলি যদি তাদের কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের কাছে না যেতে পারে, তাহলে মানুষ কিভাবে সচেতন হবে আর তাদেরকে কিভাবে সমর্থন দিবে? যার জন্য আপনারা দেখবেন এই ঢাকা শহর থেকে শুরু করে রাজনৈতিক দলগুলি কর্মসূচি কিন্তু এখন বন্ধের দিন শুক্রবার শনিবার পালন করে। এটাও তো আমার মনে হয় জনগণের প্রতি একটা কনসার্ন। তাদের এই দুর্ভোগ লাঘব করার জন্য তারা বন্ধের দিনে কর্মসূচিগুলি পালন করে। এছাড়া দেখবেন যে আপনার নানা ক্ষেত্রে আগের চেয়ে
অনেক টেকনিক্যাল পরিবর্তন হয়েছে কর্মসূচি। একসময় দেখতেন যে ব্যাপক গণমিছিল হতো, জনসভা হতো, এখন কিন্তু রাজনৈতিক দলকে অনেকটা কমিয়ে দিয়েছে, বরং আমরা সিম্বলিক অনেক কর্মসূচি তারা পালন করে। তো সুতরাং আপনি বলবেন যে তরুণরা রাজনৈতিক বিমুখ, হ্যাঁ এইটা কিন্তু খুব একটা নেগেটিভ একটা রাষ্ট্রের জন্য বা একটা জাতির জন্য। যদি তরুণ সমাজ যদি রাজনীতি এগিয়ে না আসে, তাহলে দুর্বৃত্তরা, যারা সমাজের অপরাধ সংগঠিত, এরা কিন্তু এসে এখানে ভর করবে। সুতরাং তরুণদেরকে রাজনীতিতে উৎসাহিত করতে হবে এবং তারা রাজনীতি সচেতন হতে হবে, এই জিনিসটা কিন্তু আমাদের তরুণদেরকেও ভাবতে হবে। আপনি পটুয়াখালী 4 আসনের প্রার্থী, কলাপাড়া এবং রাঙাবালি, যেটি বাংলাদেশের অন্যতম দুর্যোগ প্রবণ একটি এলাকা এবং জলবায়ু পরিবর্তনের যে একদম প্রত্যক্ষ প্রভাব সেটিও সেখানে আছে। তো এবং এই এলাকার মানুষ, অনেক মানুষই দরিদ্র সীমার নিচে বাস করে, বিশেষ করে চরাঞ্চলগুলোতে। আপনি আপনার এলাকার জন্য কি করবেন? এবং সেখানে গুণগত মানের স্বাস্থ্য সুবিধা, শিক্ষা সুবিধাও যথেষ্ট ঘাটতি রয়েছে। এবং আপনি দেখবেন এটা মানে আপনি যদি বিসিএসে যেমন প্রশ্ন আসে না যে বাংলাদেশে এইটা কোথায় কি আছে, আপনি শুনে আশ্চর্য হবেন। আমার ওখানে 2টা উপজেলা, আমার যে আমি নির্বাচনী আসন প্রার্থীতা প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছি, একটা হলো কলাপাড়া উপজেলা আর একটা রাঙ্গাবালী উপজেলা। এবং রাঙ্গাবালী উপজেলা সম্পূর্ণ মানে সমুদ্রের মধ্যে একটা উপজেলা, একমাত্র উপজেলা বাংলাদেশে, অনলি ওয়ান উপজেলা ইন দ্য বাংলাদেশ যেখানে কোনো হাসপাতাল নাই। অর্থাৎ প্রায় 2 থেকে 2.5 লক্ষ জনগোষ্ঠী যেখানে বসবাস করে, তাদের জন্য একটা সরকারি হাসপাতাল নাই। এর চেয়ে দুর্ভাগ্য একটা জাতির জন্য কি হতে পারে? তা আমার ইনশাল্লাহ যদি আগামী দিনে আমি জনরায়টা পাই, আমার কাজ হবে জনগণের এই যে মৌলিক যে ডিমান্ডগুলি আছে, মৌলিক চাহিদা, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান তো আমরা অত পারি না, বাসস্থান, তারপর তার সোশ্যাল যে সামাজিক যে মর্যাদা, এগুলির ব্যাপারে আমি খুব গুরুত্ব দিতে চাই। আর বিশেষ করে আমার ওখানে যদি আমরা মানে পরিকল্পিতভাবে যদি এই কাজগুলি বাস্তবায়ন করতে পারি, তাহলে ওই এলাকার আমি মনে করি কর্মসংস্থান, ওই এলাকার পরিবেশগত উন্নয়ন, অনেক ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন আসবে। দেখেন আমার নির্বাচনী আসনটাতে 2টা জিনিস আছে খুব ইম্পর্টেন্ট। একটা হলো সমুদ্র সৈকত কুয়াকাটা, অথচ সেই কুয়াকাটাকে কিন্তু আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা সম্ভব। তাহলে একদিকে কি হবে? একদিকে হবে আপনার একটা অবকাঠামো, একটা পরিবর্তন দরকার, যার জন্য কর্মসংস্থান হবে, যখন যত পর্যটন এবং অর্থনৈতিক একটা প্রবাহ কিন্তু ওখানে তৈরি হবে। কিন্তু দেখবেন একটা সরকার 15 বছর ক্ষমতা ছিল, রাষ্ট্রীয়ভাবে ওখানে কোনো ধরনের কোনো উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করে নাই। অথচ আপনি যেখানে পর্যটনরা এখানে গেলে তাদের রিক্রিয়েশনের জন্য, তাদের নিরাপত্তার জন্য, তাদের ওখানে নানা স্পটগুলি যাওয়ার জন্য যে অবকাঠামো উন্নয়ন, সেগুলি সরকার কিছু করে না। আমার মূল টার্গেট থাকবে, যদি এটা সম্ভব, যদি ইনশাল্লাহ আগামীতে জনগণের রায় আমরা পাই, কুয়াকাটাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা। আরেকটা হলো ওখানে একটা পোর্ট করা হয়েছে, পায়রা পোর্ট, আপনি নাম শুনেছেন। পায়রা পোর্টের যেই গত সরকার যে ভুলটা করেছে, আপনি পায়রা পোর্ট করতে হলে তার বাই প্রোডাক্ট তো আপনার কিছু দরকার। যদি ওখানে একটা ইকোনমিক জোন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা, অথবা ইন্ডাস্ট্রিয়াল একটা জোন যদি না করলে, আপনার প্রোডাকশন না হলে মালটা কোথা থেকে যাবে? কিন্তু গভর্নমেন্ট এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই, যার কারণে হলো কি এলাকার আমার এখানে 3টে ইউনিয়ন কিন্তু আপনার উচ্ছেদ হয়ে গেছে। তো এই লোকগুলার তো কর্মসংস্থানের জন্য আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তা আমরা মনে হয় আগামীতে যদি আমরা সুযোগ পাই, আমরা এখানে একটা শিল্পাঞ্চল হিসেবে ঘোষণা দিয়ে যদি সরকারের পক্ষ থেকে বাস্তবায়ন করা যায়, তাহলে আপনার একদিকে যেমন একটা শিল্প অঞ্চল তৈরি হবে, আমরা একটা উৎপাদনের দিকে যেতে পারবো, অন্যদিকে ওই আমার এলাকায় কিন্তু কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, অন্য অন্য জায়গায় আমরা ইন্ডাস্ট্রি আছে, এই আছে, কিছু নেই। আমার মানে বিরাট একটা জনগোষ্ঠীকে এই কর্মসংস্থানে সম্পৃক্ত করা যাবে, যেটা ওই এলাকার অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটা ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন রয়েছে এবং কাঙ্ক্ষিত মাত্রায় যে আইন শৃঙ্খলার যে উন্নয়নের কথা ছিল, সেটি আসলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। আপনি তো মাঠ পর্যায়ে কাজ করছেন, নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, মানুষের কাছে যাচ্ছেন। আপনার কাছে কি মনে হয় যে মাঠের এখন যে অবস্থা, সেখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু প্রস্তুত? না, আমি আপনাকে একটা উদাহরণ দিই। এই কথাটা কিন্তু অনেকে প্রশ্ন করছে বা এই উত্থাপন করছে যে এই প্রশাসন দিয়ে কি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা। নিশ্চয়ই আপনি এই প্রশ্নটা আপনার মুখোমুখি হন প্রায়, কিন্তু আমি এটার সাথে সম্পূর্ণ একমত না। একটা নির্বাচন ডিপেন্ড করে নির্বাচনকারী অংশগ্রহণকারী দলগুলির আচরণটা কি, তাদের কমিটমেন্টটা কি জনগণের কাছে, সেটির উপর অনেক। আপনাকে একটা উদাহরণ দেয়, এটা প্রায় আমরা বলি। 1990 সালে এরশাদের পতনের পর এরশাদ কিন্তু 9 বছর তার মতো প্রশাসন সাজিয়েছে।
অনেকের আশঙ্কা ছিল এরশাদের এই প্রশাসন দিয়ে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব না, কিন্তু আপনি দেখবেন তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছে, আমি একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে চাই, এর বাইরে আমি কোনো কথা শুনতে চাই না। এবং আমার স্পষ্ট মনে আছে একটা সেন্টারে একজন পুলিশ, অনলি ওয়ান সিঙ্গেল পুলিশ এবং 10 জন আনসার দিয়ে লাঠি নট অস্ত্র ব্যবহার করে নেই এবং রশি টানিয়ে নির্বাচন করেছিলেন। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন। আমি মনে করি নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ফ্যাক্টর না, এখানে ফ্যাক্টর হলো আপনার ডিজায়ারটা কি, আপনি কি চান। যদি গভর্নমেন্ট চায় অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে, সে যদি কোনো পার্ট না হয়, তাহলে বাংলাদেশের মানুষের ঐতিহ্য আছে, তারা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের সবসময় সহায়তা করে। এবং আমার মনে হয় আগামী নির্বাচনেও আইন শৃঙ্খলা বাহিনী না থাকলেও বাংলাদেশে একটু অবাধ সুস্থ ভালো একটি মানে আপনার দৃষ্টান্তমূলক নির্বাচন বাংলাদেশ হবে। কারণ মানুষের মধ্যে গণতান্ত্রিক রূপান্তরের জন্য একটা অদম্য স্প্রিয়া তাদের মধ্যে কাজ করে, এইটা তারা বাস্তব ক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে প্রমাণ করবে যে কোনো প্রতিবন্ধকতা, কোনো সংখ্যা একটি নির্বাচনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে না। এখানে যেটি আমার জানার বিষয় সেটি হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আপনি যদি দেখেন লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে, গতকালকে বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষ দু একজনকে ধরেছে এবং যেটি দেখা গেছে তারা নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তো আমাদের রাজনীতি বিশেষজ্ঞরা অনেকেই বলছেন যে নির্বাচনকে কেন্দ্র করে তারা আরও সহিংসতার ঘটনা ঘটানোর চেষ্টা করবে এবং এই ধরনের চোরাগুপ্তা হামলা করার চেষ্টা করবে। আপনার কাছে কি মনে হয় যে আসলে এই সরকার কতটুকু মোকাবেলা করতে পারবে বলে আপনার কাছে মনে হয়? আমি মনে করি এই সরকারের তো নিজস্ব কোনো শক্তি নাই, এই সরকারের টিকে আছে রাজনৈতিক দলগুলির সমর্থনের উপর। টোটালি রাজনৈতিক দলগুলো উইদাউট এনি মানে উইদাউট কন্ডিশন ছাড়াই এই দলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। সুতরাং এই যে আমাদের মধ্যে একটু বিভেদ, এই রাজনৈতিক দলগুলি যে এখন কেউ পিআর চাচ্ছে, কেউ গণভোট চাচ্ছে, এই সুযোগটা আওয়ামী লীগ নিতে চায়। আমাদের মনে হয় রাজনৈতিক দলগুলি এই ক্ষেত্রে একটু খুব কেয়ারফুল হওয়া উচিত। এই যে 13 তারিখের আগে তারা চোরাগুপ্তভাবে 2-1টি হামলা করছে, আজকে ময়মনসিংহে একটি বাসে আগুন লাগিয়ে এগুলি কাওয়ার্ড, এটা কাপুরুষতার লক্ষণ। একটা নর্মাল বাস চলে যায়, সেখানে আগুন দেওয়া, আমি মনে করি এটা কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের কোনো দায়িত্বশীল কাজ হতে পারে না। বরং রাজনৈতিক দলগুলি যে ঐক্যবদ্ধ, আপনার মনে আছে যে একবার তারা বলেছিল ঢাকার রাজপথ দখল করবে, রাজনৈতিক দলগুলি যখন নেমেছে তাদের কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি। এবং নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি করার মতো সেই সামর্থ্য বর্তমানে আওয়ামী লীগের নাই। একটু এই সরকারকে নিয়ে যদি আপনার মূল্যায়ন একটু জানতে চাই, যে আমরা দেখেছি যে 1 বছরের বেশি সময় পার হয়েছে এবং নির্বাচনী প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তো আপনার কাছে আপনি এই সরকারকে কিভাবে মূল্যায়ন করবেন? বিচার সংস্কার সহ নানা বিষয় নিয়ে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আছে যে বিচারের গতি অনেক কম, বিচারের গতি না। এই সরকারের দেখবেন, এই সরকারের 2টা সংকট আছে। একটা সংকট হলো যেমন রাজনৈতিক দলের তাদের একটা কাঠামো আছে, কিন্তু যেমন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী, আমার কিন্তু সেন্ট্রাল বেগম খালেদা জিয়া, তারেক রহমান থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত যাবেন, আমার একটা সাংগঠনিক স্ট্রাকচার আছে। কিন্তু আমি যদি যেমন আপনার এখানে বিদ্যুৎটা জ্বলে, আমি যদি কোথাও সুইচটা অন করি, আমার কিন্তু টোটাল লাইটগুলি জ্বলবে, আমি অফ করলে বন্ধ হয়ে যাবে। কিন্তু ইউনূস সরকারের কিন্তু এই কাঠামোটা নাই। তারা শুধু টপে কয়টা লোক বসে আছে, তাদের অর্ডারটাকে ক্যারি করার মতো কেউ নাই। আর যেই প্রশাসন আর তাদের মধ্যে যেই টিমটা তারা সাজিয়েছে, এই টিমটা হলো সম্পূর্ণ অনভিজ্ঞ। তাদের সে মানে কোয়ালিটিটা নাই, যে রাষ্ট্র পরিচালনা সেই অভিজ্ঞতাটা নাই। এই ক্ষেত্রে একটা ইউনূস সরকার একটা সংকট তৈরি করছে। আবার আরেকটি জিনিস দেখবেন, তাদের যে একেবারে সফলতা নাই তাও না, তাদেরও সফলতা আছে। দেখবেন আপনি, আমি মনে করি যে এবং এই সফলতার মূল ক্রেডিট গোস টু পলিটিক্যাল পার্টি, তাদের দিকে যাবে। কারণটা কি, পলিটিক্যাল পার্টিগুলিকে নিঃস্বার্থভাবে কিন্তু ইউনূসকে সমর্থন দিয়ে যাচ্ছে, যার কারণে আপনার এই যে সংস্কার কোন মানে আমি তো মনে করি বিরাট একটা অগ্রগতি হয়েছে সংস্কারে। আপনার এই সংস্কার প্রস্তাবগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারবো, এটা যদি বাংলাদেশের ইতিহাস বা রাজনীতি একটা হিস্ট্রি হয়ে থাকবে। বিচার আপনি চলছে, হ্যাঁ, উচিত ছিল এই সরকারের ট্রাইব্যুনাল সংখ্যা আরও বাড়ানো অথবা স্পিরিট ট্রাইব্যুনালের আয়োজন করা, সেই ক্ষেত্রে সরকার করতে পারে নাই। 2 3 নম্বরে হলো
নির্বাচনে তো সরকার অটোমেটিক প্রস্তুতি ইতিমধ্যে ভোটার লিস্ট তৈরি করেছে, কেন্দ্র তারা প্রস্তুত করেছে, তারা রাজনৈতিক দলগুলিকে নিবন্ধন দিয়েছে এবং নির্বাচন কমিশন বলছে যে ইনশাল্লাহ যে কোনো সময় নির্বাচন করতে তাদের কোনো সমস্যা পড়তে হবে না। তা আমি মনে করি যে এই প্রোগ্রেস খুবই আশাব্যঞ্জক।